আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে আমরা ঘর্ষণের তৃতীয় লেকচারটা দেখব, ঠিক আছে? তো আমরা নিউটনীয় বলবিদ্যার যে ঘর্ষণ যে অংশটা আছে, ঘর্ষণ বল রিলেটেড যে জিনিসপাতি, খুবই ইম্পর্ট্যান্ট টপিক, সেটা আমরা সবাই জানি। একাডেমিকে অ্যাডমিশনে সব কিছুর জন্য খুব বেশি আসে এবং একটু কনসেপচুয়াল জিনিসপাতি অনেকেই ভুল করে ফেলে কনসেপ্টটা সঠিক মতো না জানা থাকলে। তো আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার লেকচার, ঠিক আছে? আমরা হচ্ছে তার আগে টোটাল 2টা লেকচার দিছি। 1 নাম্বার লেকচারে ছিল হচ্ছে ঘর্ষণ বল বা ফ্রিকশন কিভাবে কাজ করে, স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণ কীরকম, মানে কিভাবে বস্তুর উপরে কাজ করে, মেকানিজমটা কি সেটা। সেখানে আমরা 2টা জিনিস পড়ছিলাম, ঘর্ষণের হচ্ছে ওল্ড থিওরি দেখছিলাম আর মডার্ন থিওরি দেখছিলাম, ঠিক আছে? তারপরে হচ্ছে স্থিতি ঘর্ষণ কতটুকু কাজ করে, গতি ঘর্ষণ কতটুকু কাজ করে, কোনটা অ্যাডজাস্টেবল অ্যামাউন্টের হয়, তারপরে কোনটা হচ্ছে ফিক্স থাকে, বস্তু স্থিতিশীল মানে গতিশীল হবে কিনা সেটা কোন বলটা ডিসাইড করে, এসব জিনিস দেখছিলাম। তারপরে লেকচার 2তে হচ্ছে আমরা টোটাল 5টা কেস দেখছিলাম। 5টা নাকি 4টা? 4টা কেস। টোটাল 4টা কেস আমরা দেখছিলাম। টোটাল 4টা কেস দেখছিলাম যে ঘর্ষণ কি কি রকমের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে, অ্যাডমিশন থেকে শুরু করে আমাদের একাডেমিকে সব জায়গার যত ধরনের প্রবলেম আছে সেইগুলা 4টা কেসের মধ্যে আমরা আলোচনা করছিলাম যে ঘর্ষণ বল কিভাবে কতটুকু কাজ করে সেই জিনিসগুলো। তো আজকে হচ্ছে আমরা মেনলি 2টা কনসেপ্ট শিখবো। একটা হচ্ছে নিশ্চল কোণ কাকে বলে, আর একটা হচ্ছে ঘর্ষণ কোণ কাকে বলে। এই 2টা ছোট্ট কনসেপ্ট আছে, সেগুলো শিখবো। তারপরে হচ্ছে পুরা ঘর্ষণের যত প্রকারের ম্যাথ আছে বইয়ে সবগুলো সলভ করবো, ওকে? তো তার আগে আমি বলতে চাচ্ছি যে যারা মানে এই ঘর্ষণটা ভালোভাবে শিখতে চাও, তোমরা হচ্ছে যদি আগের ভিডিওটা দেখে না থাকো তাহলে হচ্ছে ভিডিওটা দেখে আসো। আমি হচ্ছে উপরে যে আই বাটন আছে সেই আই বাটনের লিঙ্ক দিয়ে দিব, সেখানে তুমি হচ্ছে আগের ক্লাসটা, অ্যাটলিস্ট আগের ক্লাসটা যেখানে হচ্ছে আমরা 4টা-5টা কেস নিয়ে আলোচনা করছিলাম যে কোন কোন কেসে ঘর্ষণ কীরকম হয়, এই জিনিসটা একটু দেখে আসবা, তাহলে হচ্ছে এই লেকচারটা তোমার বুঝতে সুবিধা হবে, ওকে? তাহলে আমরা শুরু করি। তাহলে আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 3। আমরা হচ্ছে কি কি জিনিস পড়বো? আমরা হচ্ছে ঘর্ষণ কোণ কাকে বলে সেই কনসেপ্টটা দেখব, ঘর্ষণ কোণ। তারপরে হচ্ছে নিশ্চল কোণ বা অ্যাঙ্গেল অফ রিপোজ বলে যেটাকে, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, আর একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। তারপরে হচ্ছে যত ধরনের ম্যাথ প্রবলেম আছে সকল টাইপের ম্যাথ আমরা দেখব, ওকে? এবং এই ম্যাথগুলো এমনভাবে আমি সিলেক্ট করছি যেগুলো হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষায় আসে এবং তোমার বেসিকটাকেও ক্লিয়ার করে, ওকে? সো ফার্স্টে হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি যে ঘর্ষণ কোণ কাকে বলে। তো ঘর্ষণ কোণ বোঝার জন্য দেখো, এটা হচ্ছে আমাদের সারফেস, এটার উপরে হচ্ছে আমাদের বস্তু আছে। এটা নিয়ে ডিটেইলস আমরা লেকচার 2তে আলোচনা করছি। তো এই বস্তুর ভর হচ্ছে m, পৃথিবী তার নিচের দিকে টান দিবে কত বলে? mg বলে, পৃথিবীর টান বা ওজন যেটা কাজ করে, ফলে বস্তু উপরের দিকে একটা ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া পাবে, আর ইকুয়াল টু কত? mg। আর ইকুয়াল টু mg। বস্তুকে যদি সামনের দিকে f বলে টানা হয় তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? পেছনের দিকে। ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? এই যে পেছনের দিকে। ঘর্ষণ বল কাজ করবে পেছনের দিকে। এখন দেখেন, আমি যদি ব্যাপারটাকে এইভাবে বলি, দেখেন বস্তুর উপর উলম্ব প্রতিক্রিয়া হচ্ছে উপরের দিকে, ঘর্ষণ বল কোথায়? পেছনের দিকে। এই যে উলম্ব প্রতিক্রিয়া আর যে ঘর্ষণ বল, উলম্ব প্রতিক্রিয়া আর যে ঘর্ষণ বল, এই দুইটার যে লব্ধি, উলম্ব প্রতিক্রিয়া আর ঘর্ষণ বল, এই দুইটার লব্ধি এই যে বরাবর না, লব্ধিটা আর যে লব্ধি সেটা হচ্ছে এই যে এরকম, সোজা হয় না, এটা সোজা করে দিবেন। তাহলে এই যে লব্ধিটা সেটা হচ্ছে কার কার মধ্যে লব্ধি? ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বল। ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বলের লব্ধিটা এই যে এইটার সাথে যত কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, থিটা এফ। তাহলে আমি যদি সংজ্ঞা বলতে চাই তাহলে কি বলবো? আমি সংজ্ঞা বলবো হচ্ছে উলম্ব প্রতিক্রিয়া এবং ঘর্ষণ বলের লব্ধি উলম্ব প্রতিক্রিয়ার সাথে যত কোণে হেলানো থাকে সেই কোণটাকে বলা হয় কি? ঘর্ষণ কোণ। বুঝতে পারলাম? উলম্ব প্রতিক্রিয়া ঘর্ষণের সাথে, উলম্ব প্রতিক্রিয়া এবং ঘর্ষণের লব্ধিটা, উলম্ব প্রতিক্রিয়া এবং ঘর্ষণের লব্ধিটা যত কোণে হেলানো থাকে কার সাথে? অ্যাঙ্গেলটা কার সাথে নিতে হবে? আর এর সাথে। অ্যাঙ্গেলটা নিতে হবে কার সাথে? আর এর সাথে, নট ছোট এফ এর সাথে। অ্যাঙ্গেলটা নিতে হবে আর এর সাথে। তাহলে এই যে অ্যাঙ্গেল, সেটাই হচ্ছে কি আমাদের অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তাহলে এখান থেকে যদি আমরা tan থিটা এফ লিখি, tan থিটা ইকুয়াল টু আমরা কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে এই যে এটা যদি থিটা হয় তাহলে লম্ব কতটুকু? এতটুকু যদি এফ হয় তাহলে এখান থেকে এতটুকু কি এফ না? তাহলে থিটার বিপরীতে হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে ফ্রিকশন এফ ডিভাইডেড বাই লম্ব বাই ভূমি কত?
এটা যদি লম্ব হয় তাহলে এটা ভূমি, এই যে ত্রিভুজ উপরের যেটা, তাহলে ভূমি কতটুকু, এই যে এতটুকু, এটার মান কত আর ইকুয়াল টু কত হয় mg হয়, তাই না? তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পারতেছি, F ইকুয়াল টু ঘর্ষণ বল, এটা আমরা গত ক্লাসে শিখছি, ঘর্ষণ বল ইকুয়াল টু কত হয় মিউ এম জি। তাহলে F ইকুয়াল টু কি হবে মিউ এম জি ডিভাইডেড বাই আর এর ভ্যালু কত mg, mg কাটা চলে যাবে। এখন তাহলে আমরা tan থিটা f অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইকুয়াল টু কি পেয়ে গেছি মিউ। এই সূত্রটা একটু মনে রাখতে হবে। অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের tan কম্পোনেন্ট যদি আমরা নেই তাহলে কি পাওয়া যায় মিউ পাওয়া যায়। tan থিটা f ইকুয়াল টু মিউ, এটা একটা ফর্মুলার মতো। আপনাকে কখনো কখনো প্রশ্নে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন দেওয়া থাকতে পারে, সেখান থেকে হচ্ছে আপনারা মিউ ক্যালকুলেশন করে মানে করতে দিবে, সেটা আপনার বের করতে হবে। ওকে, এখন আপনার মনে যে কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে যে আপনি তো গত ক্লাসে আমি কেস 1-এ দেখাইছিলাম এটা, যে কেস 1-এর জন্য ফর্মুলা এরকম, কেস 2-তেও কি সেম ফর্মুলাটা থাকবে, কেস 3-তেও কি সেম ফর্মুলা থাকবে? ওখানে তো আনত তল আছে, তারপরে হাবিজাবি আছে, যেরকম কেসই হোক না কেন এটা অলওয়েজ মেনটেন হবে যে কোনো কেসের ক্ষেত্রে, যে কোনো সময় এটা সত্য, সর্বদা সত্য। তাহলে মিউ ইকুয়াল টু কি পাইলাম আমরা tan থিটা f, যেখানে tan থিটা fটা কি, থিটা fটা কি ঘর্ষণ কোণ। ওকে, তাহলে ঘর্ষণ কোণের কনসেপ্টটা বুঝলাম আমরা। এরপরে আসেন নিশ্চল কোণ। নিশ্চল কোণ কিরকম, এই যে এটা মনে করেন যে একটা আনত তল, এটা একটা আনত তল, এর উপরে এই যে একটা আমি এক্সাম্পল দিয়ে দেখাই, এটা হচ্ছে দেখেন আমি এটাকে একটু কোনাকুনি করে রাখি, এটা হচ্ছে আমার সিলেবাস বের করে মাঝে মাঝে হতাশ হই যে কিছুই পড়লাম না, বুঝছেন, এই হলো অবস্থা। এখন কাহিনী হচ্ছে কি কাহিনী বলতে চাইছিলাম, হ্যাঁ এটা হচ্ছে একটা লক, এই লক দিয়ে দেখেন এটা কি আনত তল না, দেখানো যাবে না, এটা দিয়ে দেখেন, এটা হচ্ছে একটা রাবারের টুকরা পাওয়া গেছে, এটা হচ্ছে একটা আনত তল। দেখেন এই যে কোনাকুনি করে রাখছি না, এটাই তো আনত তল, এই যে কোনাকুনি করে রাখছি এটা হচ্ছে একটা আনত তল। এই তলের উপরে এই যে রাবারটা রাখতেছে, ওমা এই যে রাবারটা এই যে এরকম সোজা অবস্থায় আছে, দেখেন সোজা আনুভূমিক আছে, রাবারটা পড়তেছে না, একটু আমি অ্যাঙ্গেল বাড়াচ্ছি, দেখেন হালকা হালকা করে অ্যাঙ্গেল বাড়াচ্ছি, রাবার কি পড়তেছে না। যেই মোমেন্টে আমি সার্টেন একটা অ্যাঙ্গেল করলাম, এই যে দেখেন এখনো পড়তেছে না, এই যে এখানে পড়া শুরু করলো, তাহলে যেই অ্যাঙ্গেলে রাবারটা পড়া শুরু করলো, এই যে সোজা রাবার পড়তেছে না, এই যে এটাকে ঘুরাচ্ছি মানে অ্যাঙ্গেল বাড়াচ্ছি, যে এই যে এখনো বাড়াচ্ছি, এই যে যেই অ্যাঙ্গেলে গিয়ে রাবারটা পড়া শুরু করলো সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিপোজ। বুঝাইতে পারলাম? যে অ্যাঙ্গেলে গিয়ে রাবারটা বা কোনো বস্তু পড়া শুরু করে দেয় সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় কি নিশ্চল কোণ। এটাকে ল্যামডা দিয়েও লিখে, কেউ শুধু থিটা দিয়েও লিখে বা থিটা আর দিয়েও লিখে, অ্যাঙ্গেল অফ রিপোজ। তার মানে অ্যাঙ্গেল অফ রিপোজের ডেফিনেশন যদি আমাদের কাছে জানতে চাওয়া হয় নিশ্চল কোণ কাকে বলে, তাহলে আমরা কি বলবো, যত ডিগ্রি কোণে হেলানো তলে বস্তু স্থির থাকতে পারে, যত ডিগ্রি কোণে হেলানো তলে বস্তু স্থির থাকতে পারে সেই কোণটাকে বলা হবে নিশ্চল কোণ। সেই কোণটাকে কি বলা হবে নিশ্চল কোণ। অর্থাৎ নিশ্চল কোণের চেয়ে 0.1 ডিগ্রিও যদি বেশি হয়ে যায় তাহলে বস্তু পড়া শুরু করে দেবে। এক্স্যাক্টলি নিশ্চল কোন পরিমাণ যদি অ্যাঙ্গেল থাকে তাহলে বস্তু পড়বে না, বস্তু কীরকম থাকবে স্থির থাকবে, বস্তু কীরকম থাকবে স্থির থাকবে, নিশ্চল অবস্থায় থাকবে। তাহলে যত ডিগ্রি কোণে হেলানো হলে বস্তু স্থির থাকতে পারে, সর্বোচ্চ যত কোণে হেলানো তলে বস্তু স্থির থাকতে পারে সেই কোণটাকে বলা হয় কি অ্যাঙ্গেল অফ রিপোজ। বোঝা যাচ্ছে? এটা হলো আমাদের থিটা। এখন বলবেন দেখেন এটা যদি থিটা আমরা, এটা হচ্ছে কেস 2-তে আলোচনা করছি, সরি কেস 3-তে আমরা এই জিনিস দেখছিলাম যে বস্তুর ভর নিচের দিকে কাজ করে, ফলে দুইটা কম্পোনেন্ট পাওয়া যায়, উপরের দিকে উলম্ব প্রতিক্রিয়া হচ্ছে আর এই দিকে এটা হচ্ছে থিটা। তাহলে এই দিকে কাজ করে কত এমজি কস থিটা আর এদিকে কাজ করে হচ্ছে এমজি সাইন থিটা। এগুলো আমরা খুব ভালো করে ডিটেলসে আগের লেকচারে দেখে আসছি, এই কারণে বলতেছি আপনারা আগে যদি না দেখে থাকেন আগের লেকচারটা দেখে আসবেন। এখন দেখেন বস্তুকে টানা হচ্ছে কোন দিকে, নিচের দিকে, মানে টানা বলতে বাই ডিফল্ট ওজনের যে কম্পোনেন্ট আছে যেটা টানতেছে হচ্ছে নিচের দিকে, কিন্তু বস্তু পড়তেছে না, তার মানে ঘর্ষণ কোন দিকে উপরের দিকে। এবং বস্তু যেহেতু নিশ্চল অবস্থায় আছে তার মানে এটা ইকুয়াল টু এটা এবং এটা ইকুয়াল টু এটা, অর্থাৎ ফ্রিকশন ফোর্স এফ ইকুয়াল টু তাহলে কত হয়ে গেল এই ক্ষেত্রে এমজি সাইন থিটা। কারণ কি বস্তু নড়তেছে না, যেহেতু বস্তু স্থির অবস্থায় আছে। কারণ স্থির কেন আছে, কারণ আমরা বলেই দিছি যে আমাদের থিটা আর পরিমাণ অ্যাঙ্গেলে থাকলে বস্তু স্থির থাকে, তাহলে এটা হচ্ছে থিটা আর, ঠিক আছে, এটা হচ্ছে থিটা আর। তাহলে এফ ইকুয়াল টু এমজি সাইন থিটা আর। এখন খেয়াল করেন এফ ইকুয়াল টু আমরা আবার কিউ জানি, মানে এফ ইকুয়াল টু আমরা আবার কি জানি, এফ ইকুয়াল টু কি মিউ ইন্টু আর জানি না, মিউ ইন্টু আর জানি না, তাহলে মিউ ইন্টু আর এখান থেকে আসলো এমজি সাইন থিটা আর। এখান থেকে বলেন আগের কেস মানে এই যে কেস 3-তে, আগের লেকচারে কেস 3-তে আমরা দেখছি আর ইকুয়াল টু কত হয়,
mg cos থিটা আর, উপরের দিকেরটা ইকুয়াল টু নিচের দিকেরটা, ডান দিকেরটা ইকুয়াল টু বাম দিকেরটা, যে ডানেরটা ইকুয়াল টু বামেরটা, উপরেরটা ইকুয়াল টু নিচেরটা। তাহলে আর এর জায়গায় কি লিখে যাবে mg cos থিটা আর, তাহলে এই যে লিখলাম mg cos থিটা আর ইকুয়াল টু এদিকে থাকলো mg sin থিটা আর, mg দুই সাইড থেকে কাটা চলে গেল, তাহলে মিউ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি sin থিটা আর ডিভাইডেড বাই cos থিটা আর, sin বাই cos ইকুয়াল টু কি হয় tan হয়, তাহলে tan থিটা আর ইকুয়াল টু মিউ, যেখানে থিটা আরটা কি অ্যাঙ্গেল অফ রিপোজ বা নিশ্চল কোণ। তাহলে আমার নিশ্চল কোণ দেওয়া থাকলে সেটাকে 10 করে দিলে মিউ পাওয়া যাবে, যদি আমাকে ঘর্ষণ কোণ দেওয়া থাকে সেটাকেও 10 করলে কি পাওয়া যাবে মিউ পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে যে মিউ ইকুয়াল টু লিখে যাবে tan থিটা এফ, এখান থেকে লিখে যাবে মিউ ইকুয়াল টু tan থিটা আর, তাহলে সেম সূত্র আমি একসাথে লিখে দিলাম, ইকুয়াল টু কি পাওয়া যাবে মিউ। বোঝা গেল? বোঝা গেছে কিনা? এখন যে জিনিসটা ডান দিকে মিউ মিউ আছে, তার মানে বাম দিকের দুইটা সমান, বাম দিকের দুইটা সমান, তার মানে থিটা এফ ইকুয়াল টু থিটা আর, থিটা এফ ইকুয়াল টু কি থিটা আর, তার মানে নিশ্চল কোণ এবং ঘর্ষণ কোণ দুইটা সেম। তাহলে কি বললাম tan থিটা আর ইকুয়াল টু tan থিটা এফ, থিটা আর ইকুয়াল টু থিটা এফ, দুইটার মান সমান বাট দুইটা ডিফারেন্ট জিনিসকে রিপ্রেজেন্ট করে। এটা রিপ্রেজেন্ট করে কতটুকু কোণে হেলানো থাকলে বস্তু স্থির থাকবে, সর্বোচ্চ কত কোণে হেলানো থাকলে বস্তু স্থির থাকবে। এই জিনিসের কাজ কোথায় হয় জানেন? ওই যে ব্রিজ বানায় না, ব্রিজের এক পাশ উঁচু থাকে না, এরকম ওঠার সময়, ব্রিজে ওঠার সময় ওখানে কিন্তু এই ব্যাপার স্যাপার হিসাব করা হয় যে কত কোণে আমি যদি মানে তলটাকে রাখি তাহলে একটা গাড়ি ওখানে স্থিরভাবে থাকতে পারবে। এবং জ্যাম যদি লাগে ব্রিজে তাহলে কি গাড়ি স্থির অবস্থায় থাকে না, তো কত অ্যাঙ্গেলে হচ্ছে আমি যদি রাখি তাহলে তোমার যে কোনো গাড়ি ওখানে স্থির থাকবে। এখানে একটা কি জিনিস খেয়াল করেন, এখানে কি কোনো জায়গায় এই যে মিউ ইকুয়াল টু tan থিটা আর এই ফর্মুলার মধ্যে কি কোথাও এম আছে, মানে ভর আছে, বস্তুর ভরটা কি ইনক্লুডেড? এখানে বস্তুর ভরটা কিন্তু ইনক্লুডেড না, অর্থাৎ এই যে আপনার কি বলে নিশ্চল কোণটা বস্তুর ভরের উপর নির্ভর করে না। ছোট গাড়ির ক্ষেত্রে যেরকম বড় গাড়ির ক্ষেত্রেও কীরকম হবে, সেম রকম হবে। যাই হোক, এরপরে আসেন, তাহলে এই দুইটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গেল, মিউ ইকুয়াল টু tan থিটা আর, মিউ ইকুয়াল টু tan থিটা এফ। যদি কখন আমার প্রশ্নে মিউ এর মান দেওয়া না থাকে এবং এই দুইটার মধ্যে যে কোনো একটা দেওয়া থাকে তাহলে কিন্তু আমি মিউ বের করে ফেলতে পারবো। ওকে, চলেন এখন আমরা আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাই। আমরা ম্যাথ লিখি, একটা ম্যাথ। ওকে, সো ম্যাথটা হচ্ছে 5 কেজি ভরের বস্তু ভূমিতে স্থির অবস্থায় আছে, ভূমি ও বস্তুর মধ্যকার কোশ্চেনটা লিখি আমি 5 কেজি, আপনারাও লিখেন যদি হাতের পাশে খাতা কলম থাকে। 5 কেজি ভরের বস্তু ভূমিতে ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন। ওয়াও, হাতের লেখা তো সেই সুন্দর হয়ে গেছে, এভাবে যদি পরীক্ষা লিখতে পারতাম আসলে সুন্দর হয়েছে, কিন্তু একটু কোনাকুনি হয়ে গেছে। যাই হোক, আমাদের প্রশ্ন হচ্ছে কি 5 কেজি ভরের বস্তু ভূমিতে কীরকম আছে, স্থির আছে, বস্তুর ভর আছে 5 কেজি। মানে আমি এই যে কাহিনী করতেছি না এখন, এটা হচ্ছে প্রশ্ন পড়ার নিয়ম, কি কি ইনফরমেশন আছে সেটা আগে দাগ দিয়ে রাখতে হয়, যে আমার কি কি ইনফরমেশন, কাজের ইনফরমেশন আছে। আমি কি বারবার পুরো প্রশ্ন পড়বো নাকি? ভূমি ও বস্তুর মধ্যকার সর্বোচ্চ ঘর্ষণ বল, সর্বোচ্চ ঘর্ষণ বল 12 নিউটন। কি বলছে? সর্বোচ্চ ঘর্ষণ বল 12 নিউটন। ঘর্ষণ গুণাঙ্ক বের করতে হবে, তার মানে মিউ বের করতে হবে। ঘর্ষণ কোণ বের করতে হবে, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন থিটা এফ বের করতে হবে। তো মিউ বের করলে তো থিটা এফ এমনি বের হয়ে যায়। এখন 5 কেজি ভরের বস্তু কিভাবে আছে? স্থির অবস্থায় আছে। 5 কেজি ভরের বস্তুটা ভূমিতে স্থির অবস্থায় আছে। ভূমি ও বস্তুর মধ্যকার সর্বোচ্চ ঘর্ষণ বল, সর্বোচ্চ ঘর্ষণ বল কি ফ্রিকশন, কি বলে কাইনেটিক ফ্রিকশন হয় নাকি হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ হয়? স্থিতি ঘর্ষণ হয় নাকি গতি ঘর্ষণ হয়? আমরা গত লেকচারে ডিটেইলস আলোচনা করছি। বেশি হয় কোনটা? স্থিতি ঘর্ষণ। ম্যাক্সিমাম ভ্যালু কত হয়? সর্বোচ্চ। সর্বোচ্চ স্থিতি ঘর্ষণের ভ্যালু কত হয়? সর্বোচ্চ স্থিতি ঘর্ষণের ভ্যালু কত হয়? মিউ এস ইন্টু আর, তাই না? সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ এফ এস ম্যাক্স ইকুয়াল টু কত হয়? মিউ ইন্টু আর, আর হচ্ছে প্রতিক্রিয়া বল। যেহেতু এখানে বস্তুটা ভূমিতে এরকম স্থির অবস্থায় আছে, যে এরকম কেজ এর মধ্যে, এটা হচ্ছে আমাদের কেজ 1 এর ভিতরে পড়ে, গত লেকচারে কেজ 1। ফলে পৃথিবী টান দিচ্ছে নিচের দিকে, প্রতিক্রিয়া বল উপরের দিকে, তাহলে আর এর মান কত হয়ে গেল? এম জি। আর ম্যাক্সিমাম ভ্যালু কত দেওয়া আছে? 12 নিউটন, তাহলে এখানে চলে আসলো 12। এখান থেকে হচ্ছে মিউ ইকুয়াল টু লেখা যাবে 12 বাই এম
জি, তাহলে 12/m এর ভ্যালু হচ্ছে 5 ইন্টু 9.8। তাহলে আমরা আনসার পেয়ে যাব 5 ইন্টু 9.8। আনসার পেয়ে যাচ্ছে আমরা 0.245। 0.245, ঠিক আছে। তাহলে মিউ ঘর্ষণ গুণাঙ্ক আমরা পেয়ে গেলাম 0.245। নেক্সট হচ্ছে ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণ ইকুয়াল টু কি? tan ইনভার্স মিউ। ঘর্ষণ কোণ ইকুয়াল টু কি? tan ইনভার্স মিউ। তাহলে ঘর্ষণ কোণ থিটা এফ ইকুয়াল টু হবে tan ইনভার্স মিউ ইকুয়াল টু tan ইনভার্স 0.245। তাহলে আনসার পাবো আমরা 13.76। আনসার হচ্ছে 13.76 ডিগ্রি। তাহলে 13.76 ডিগ্রি। একেবারে বাচ্চাদের প্রশ্ন না এটা, একেবারে বাচ্চাদের প্রশ্ন, ঠিক আছে। ওকে, এখন আসেন আমরা আসল প্রশ্নে যাই। ওকে, পরের প্রশ্নে যাই আমরা। তাহলে চলো শুরু করি আমরা টাইপ 1। মানে আগে যেটা পড়াইলাম সেটাতে হচ্ছে তোমার হচ্ছে নিশ্চল কোণ আর হচ্ছে গিয়ে তোমার কি ঘর্ষণ কোণ, এই দুইটার কনসেপ্ট ছিল না। তাহলে মিউ ইকুয়াল টু আমরা শিখছি হচ্ছে এটা মিউ এস, কিন্তু মনে রেখে ভাই দা ওয়ে এটা কিন্তু মিউ এস, হ্যাঁ। থিটা আর অ্যাঙ্গেল অফ রিপোজ, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, ঘর্ষণ কোণ, তারপর হচ্ছে নিশ্চল কোণ, এটা এগুলো সবগুলোই কিন্তু মিউ এস কে ডিনোট করে, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা এখন টাইপ 1 শুরু করি। টাইপ 1, টাইপ 1টা হবে ওই দিকের কেস 1 এর সাথে মিলবে, বুঝতে পারছো। টাইপ 1টা হচ্ছে আমার আগের লেকচারে যে কেস 1 ছিল সেই কেস 1 এর প্রবলেম। অর্থাৎ এরকম একটা আনুভূমিক তল আছে, সেই তলের উপরে 5 কেজির একটা বস্তু আছে, সেই বস্তুর উপরে বল দেওয়া হচ্ছে তোমার 20 নিউটন। কত নিউটন বল দেওয়া হয়েছে? 20 নিউটন। মিউ এস মিউ কে এর মান জানা আছে আমাদের। মিউ এস এর মান দেওয়া আছে 0.4, মিউ কে এর মান দেওয়া আছে 0.3। প্রশ্ন হচ্ছে বস্তুর ত্বরণ কত, ঘর্ষণ বল কত? ত্বরণ কত, ঘর্ষণ বল কত? তো এটা অনেক স্টুডেন্টের কিন্তু এখানে পেশ লাগে যে আমি মিউ এস ধরে করব নাকি মিউ কে ধরে করব। বইয়ে দেখি মিউ এস বের করে রাখছে কিন্তু মিউ এস দিয়ে অঙ্ক করে নাই। এই জাতীয় কনফিউশন কিন্তু তোমাদের মধ্যে আছে। সো খেয়াল করো আমরা কিভাবে ম্যাথটা সলভ করি। ফার্স্টে বলছে আমাদের ত্বরণ কত সেটা বের করতে হবে। আগে আমার ডিসাইড করতে হবে যে ত্বরণ আছে কি না। আগে কি ডিসাইড করতে হবে? ত্বরণ আদৌ আছে কি না। তাহলে 1 নম্বর স্টেপ হচ্ছে ত্বরণ আছে কিনা টেস্ট করতে হবে। ত্বরণ আছে কিনা টেস্ট করতে হবে। ত্বরণ আছে কিনা টেস্ট করতে হবে। ত্বরণ আছে কিনা টেস্ট করার জন্য আমার কি বের করতে হবে? এফএস ম্যাক্সিমাম ঘর্ষণ বল যতটুকু সেটা বের করতে হবে। ম্যাক্সিমাম ঘর্ষণ বলটা বের করতে হলে আগে আমার আর বা প্রতিক্রিয়া বল, আর বল বা প্রতিক্রিয়া বল বের করতে হবে। আমি একটু সিরিয়ালি লিখে দিই, দেখো সিরিয়ালি লিখে দিই। আগে আরেকবার লিখে দিয়েছিলাম বাট সিরিয়ালি খেয়াল করো তুমি। ফার্স্টে তোমার কাজ হচ্ছে 1 নম্বর কাজ হচ্ছে তোমার প্রতিক্রিয়া বল বের করবা, প্রতিক্রিয়া বল আর খুঁজে বের করবা। 2 নম্বর কাজ হচ্ছে এফএস ম্যাক্সিমাম খুঁজে বের করবা। এফএস ম্যাক্সিমাম সর্বোচ্চ কতটুকু ঘর্ষণ বল কাজ করতে পারে সেটা বের করবা। তারপরে তুমি ডিসিশন নিবা যে স্থিতি মানে বস্তুর ত্বরণ আছে কিনা। তারপরে কি ডিসিশন নিবা? ত্বরণ আছে কিনা। ত্বরণ আছে কি না। ত্বরণ আছে কিনা বুঝবা কিভাবে? যদি এফএস ম্যাক্সিমামের মান প্রযুক্ত বলের সমান অথবা বেশি হয় তার মানে হইল ত্বরণ নাই। আর যদি সর্বোচ্চ ঘর্ষণ বলটা কম হয় আর প্রযুক্ত বলটা বড় হয় তার মানে ঘর্ষণ বল আছে। বুঝতে পারছো? এখন ঘর্ষণ বল যদি থাকে, ত্বরণ যদি থাকে তারপরে গিয়ে তুমি 4 নাম্বার স্টেপে হচ্ছে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ বসাইয়া তুমি এ নির্ণয় করতে পারবা বা ত্বরণ নির্ণয় করতে পারবা। বোঝা গেছে? ঘর্ষণের ম্যাথ করার এটা হচ্ছে নিয়ম, স্টেপগুলো কিভাবে ফলো করতে হয়। তো প্রথমে আমরা আর খুঁজে বের করি। দেখো পৃথিবী হেরে টান দিচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে আমাদের আগের লেকচারের কেস 1। উপরের দিকে প্রতিক্রিয়া বল হচ্ছে আর, এবং যেহেতু বস্তুকে সামনের দিকে টানা হচ্ছে তাহলে ঘর্ষণ বল কোথায় আছে? পেছনের দিকে। তাহলে আমরা প্রথমে আর ইকুয়াল টু কত পেয়ে গেলাম? এম জি। আর এর কাজ বের করা শেষ। তারপরে এফএস ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম কতটুকু ঘর্ষণ বল কাজ করতে পারে? মিউ এস, কারণ ম্যাক্সিমাম ঘর্ষণ যেটা কাজ করে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, মিউ এস ইন্টু আর। দ্যাট মিনস মিউ এস ইন্টু এম জি। মিউ এস এর মান কত? 0.4
ইন্টু এম এর মান কত 5, জি এর মান কত 9.8। তাহলে ম্যাক্সিমাম কতটুকু ঘর্ষণ বল কাজ করতে পারে 0.4 ইন্টু 5 ইন্টু 9.8। ম্যাক্সিমাম ঘর্ষণ বল কাজ করতে পারে 19.6 নিউটন। কতটুকু 19.6 নিউটন। এখন বলো তো ম্যাক্সিমাম এতটুকু দিতে পারে ঘর্ষণ বলটা, ম্যাক্সিমাম এতটুকু বলে তারে টান দিয়ে ধরে রাখতে পারে, বাট সামনের দিকে বল দেওয়া হয়েছে কত নিউটন 20 নিউটন। সামনের দিকে বল কত নিউটন দেওয়া হয়েছে 20 নিউটন। তাহলে তাহলে কি বললাম এখানে, ও পেছন দিকে বল দেওয়া হয়েছে 19.6 নিউটন আর বস্তুকে সামনের দিকে বল দেওয়া হয়েছে 20 নিউটন। তাহলে জিতবে কে 20 নিউটন, যে সে জিতবে। তার মানে বস্তুটা সামনের দিকে যাওয়া শুরু করবে। তার মানে এখান থেকে আমরা এই যে দেখো স্টেপ বাই স্টেপ খেয়াল করো, প্রতিক্রিয়া বল আর বের করছি কিনা 1 নম্বর স্টেপ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপে হচ্ছে আমরা দেখতেছি যে ঘর্ষণ বলের মানের চেয়ে এই যে এটা বড়, 20টা 19.6 এর চেয়ে বড়, তার মানে বস্তুর ত্বরণ আছে। যেহেতু ত্বরণ আছে তাইলে আমরা সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ অ্যাপ্লাই করতে পারবো। সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, সামনের দিকে বল হচ্ছে 20, পেছনের দিকে হচ্ছে 19.6 ইকুয়াল টু, তাহলে সরি এখানে একটা কাহিনী আছে, এখানে একটা কাহিনী আছে, কাহিনীটাকে খেয়াল করো। সামনের দিকে বল কত 20 নিউটন, পেছন দিকে বল কত 19.6 নিউটন। তার মানে জিতছে কে 20 নিউটনটা জিতছে। তার মানে বস্তু গতিশীল হইছে, তার মানে বস্তু গতিশীল হয়েছে বা বস্তুর ত্বরণ আছে। বস্তু গতিশীল যখন হয়ে যায় তখন বস্তুর উপরে কাজ করে কে মিউ কে কার্যকর হয়ে গেছে। যখনই বস্তু গতিশীল হয়ে গেছে তখনই হচ্ছে এফ কে একটা কার্যকর হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে সামনের দিকের বল হইল এফ, পেছন দিকে নট স্থিতিঘর্ষণ 19.6, এটা কোনটা গতিঘর্ষণ, ইকুয়াল টু হচ্ছে এম এ। তাহলে এফ এর মান হচ্ছে 20 মাইনাস এফ কে এর মান কত মিউ কে ইন্টু আর ইকুয়াল টু কত এম এ, মাইনাস মিউ কে এর মান কত 0.3 ইন্টু আর এর মান কত, আর কোথায়, আর এর মান তো বের করলাম আমরা, আর ইকুয়াল টু এম জি না, তাহলে এম জি ইকুয়াল টু এখান থেকে পাবো আমরা এম এ। এখান থেকে তুমি হচ্ছে এ এর একটা আনসার পেয়ে যাও। এখন খেয়াল করো তোমাদের বইয়ে বা টেস্ট পেপারে, বিশেষ করে যারা টেস্ট পেপারে না কি বলে অ্যাডমিশন টেস্টের যে কোশ্চেনগুলো থাকে সেগুলোতে সলিউশনে শুধু এতটুকু দেওয়া থাকে। এখন পোলাপান মুখস্থ করে নেয় যে এরকম যদি দুইটা দেওয়া থাকে তাহলে মিউকে দেওয়া থাকবে, মিউকে দিয়ে অঙ্ক করতে হবে, মিউ এস এর কোনো কাজ নাই। মিউ এস এর কাজ আছে কিনা সেটা আমরা বুঝবো কই থেকে, একটু পরের মেথে গেলে সেটা আরো বুঝবা। বাট এই যে দেখো মিউ এস এর কাজ আছে কিনা সেটা আমরা এখান থেকে ডিসাইড করছি। বস্তু গতিশীল হয়েছে কিনা সেটা ফার্স্ট ডিসাইড করতে হবে, তারপরে গিয়ে তুমি চেক করবা যে মিউকে ব্যবহার করা যাবে কি না। আগে ডিসাইড করতে হবে বস্তু গতিশীল হয়েছে কিনা। যদি গতিশীল না হয় তাহলে তো ত্বরণই থাকবে না, এসব আসার তো প্রশ্নই আসে না, ত্বরণই থাকবে না। তাহলে বস্তু গতিশীল হয়েছে কিনা সেই ডিসিশন নিব আমরা কই থেকে, এফ এস থেকে। এফ এস এর মান যদি এই প্রযুক্ত বলের চেয়ে কম হয় তার মানে বস্তু গতিশীল হয়েছে। আর যখন গতিশীল হয়ে গেছে তখন আর স্থিতিঘর্ষণের কোনো কাজ নাই, তখন তুমি গতিঘর্ষণটা নিয়ে আসবে। বুঝতে পারছো এটা পুরোটা কনসেপ্ট? হ্যাঁ, পুরোটা বোঝা গেছে? এফ এস এর কাজ কি আর এফ কে এর কাজ কি? ওকে, ভেরি গুড। তাহলে এখন আমি এটাকে একটু চেঞ্জ করি, দেখো একটু চেঞ্জ করে তোমাকে একটা প্রশ্ন দেই। সেটা হচ্ছে আমি এখন সামনের দিকে 20 নিউটন দিচ্ছি না, আমি সামনের দিকে এখন 15 নিউটন দিচ্ছি। কত নিউটন? 15 নিউটন দিয়ে তোমার কাছে প্রশ্ন করছি যে বস্তুর ত্বরণ কত, ঘর্ষণ বল কত। ঠিক আছে, খেয়াল করি চেঞ্জটা কোথায় করছি। 15 নিউটন দিছি, বস্তুর ত্বরণ কত, ঘর্ষণ বল কত। তুমি যথারীতি প্রতিক্রিয়া বল বের করছো, এফ এস ম্যাক্সিমামের মান বের করছো, ত্বরণ আছে কিনা টেস্ট করতেছো। তাহলে সামনের দিকে বল কত 15 নিউটন, পেছন দিকে বল কত 19.6 নিউটন। তাহলে কে জিতছে? পেছনেরটা জিতছে। তার মানে বস্তুর ত্বরণ হবে পেছন দিকে, সেটা কত সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। পেছন দিকে বল কত 19.6, সরি সামনের দিকে বল হইল 15, পেছন দিকে এই কারণে মাইনাস, পেছন দিকে এই কারণে মাইনাস ইকুয়াল টু এখান থেকে এম এ। তাহলে আনসার তুমি পেয়ে যাবা মাইনাস 4.6 ইকুয়াল টু এম এর মান হচ্ছে 5 ইন্টু এ। তাহলে এ ইকুয়াল টু আমরা পেয়ে যাবো মাইনাস 4.6/5, তাই না? তাহলে কত আসে? ডিভাইডেড বাই 5। তাহলে আনসার আসলো 0.92। আনসার কত আসছে? মাইনাস 0.92 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারছো? হয়েছে এটা ত্বরণ যে বের করলাম, এটা হয় নাই। কেন হয় নাই? এটা কি হয়েছে? এটা হয় নাই। কেন হয় নাই?
কারণ হইল বস্তুর উপরে ঘর্ষণ বল কতটুকু কাজ করতেছে, 19.6 নিউটন কাজ করতেছে এই কথা সত্য না, কাজ করতে পারে, ম্যাক্সিমাম 19.6 নিউটন বল কাজ করতে পারে। বাট আমরা আগের লেকচারে আলোচনা করছি না যে ঘর্ষণ বল খুবই বুদ্ধিমান বল, সে বুঝে যে কারে থামানোর জন্য কত দিতে হবে। তাকে সামনের দিকে টানা হচ্ছে 15 নিউটন বলে, সে উল্টা দিকে 15 দিবে, দিয়ে এর মুখ বন্ধ করে দিবে, শেষ। সামনের দিকে টানা হচ্ছে কত, 15তে, সে পেছন দিকে কত দিবে, 15, হলে 2টা কাটাকাটি। সে তো এক্সট্রা এদিকে ব্যয় করবে না, সে তো বুদ্ধিমান। সে কি বুদ্ধিমান, বলে তুমি সামনের দিকে তারে 16 দাও, সেও তোমার 16 দিবে। সামনের দিকে 17 দাও, তখন ঘর্ষণ বল কত কাজ করবে, 17 কাজ করবে। বুঝতে পারছি কিনা? তাহলে খেয়াল করো, এই কাজও করা যাবে না, এখান থেকে এই কাজ করা যাবে না। তারও আগে আমি দেখে ফেললাম যে ঘর্ষণ বলটা আমার 19.6 আর সামনের দিকে বল দেওয়া হয়েছে 15, তাহলে ঘর্ষণ বলটা বেশি। যেহেতু ঘর্ষণ বল বেশি, সুতরাং বস্তুর ত্বরণ থাকবে না। ত্বরণ কত, 0। তাহলে আরেকটা আনসার হইল, যেহেতু এফ এস ম্যাক্সিমামটা প্রযুক্ত বলের চেয়ে বেশি, সুতরাং বস্তু স্থির। সুতরাং বস্তু স্থির, ত্বরণ কত হয়ে যাবে, 0। বুঝতে পারছো? তাহলে ত্বরণ কত, 0। কারণ আমরা দেখতেছি 19.6 উল্টা দিকে সামনের দিকে 15 জিতছে, মানে এই জিতছে, ঘর্ষণ বল জিতছে, ফলে বস্তুটা থামায় রাখতে পারছে। ত্বরণ কত, 0। এটা কিন্তু ভুল, ঘর্ষণ বলের কারণে উল্টা দিকে ত্বরণ হয়ে যাবে না। এখন ত্বরণ বস্তু স্থির থাকবে, ভালো কথা। তোমার আরেকটা প্রশ্ন করছে ঘর্ষণ বল কত। এখন তুমি সুন্দর করে নাচতে নাচতে যদি লিখে দিয়ে আসো যে ঘর্ষণ বল ইকুয়াল টু 19.6 নিউটন, এটা কি হয়েছে? ঘর্ষণ বল কি 19.6 নিউটন? না, এটা হয় নাই। ঘর্ষণ বল 19.6 নিউটন না। বস্তু যেহেতু স্থির আছে এবং ঘর্ষণ বল যেহেতু বুদ্ধিমান বল, সে কি করবে, সামনের দিকে 15 দেওয়া হয়েছে, সে উল্টা দিকে কত দিবে, 15 দিবে ভাইয়া, 19.6 দিবে না। কত দিবে, 15। ফলে ঘর্ষণ বলের প্রকৃত মান কত, এফ এস ইকুয়াল টু 15 নিউটন। তাহলে এই প্রশ্নের আনসার কি, বস্তুর ত্বরণ হচ্ছে 0, ঘর্ষণ বল কত, 15। যদি আমি এখানে 16 দিতাম, তাহলে ঘর্ষণ বলের আনসার আসতো 16। আমি এখানে 17 দিলে 17, 18 দিলে 18, 19.5 দিলে ঘর্ষণ বল আসতো 19.5, 19.6 দিলে ঘর্ষণ বল আসতো 19.6। যদি 20 দিয়ে দিতাম, তাহলে হচ্ছে আগে যে ম্যাথ করছিলাম সেই টাইপে চলে যাবে। এটা কি বুঝতে পারছো কিনা? খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এটাও ভুল, এই যে এটাও ভুল। সঠিক আনসার হচ্ছে 15 নিউটন। সামনে যত বল দেওয়া হবে ঘর্ষণ বল ততটুকু পেছন দিকে দিবে। বোঝা গেছে? তার লিমিট পর্যন্ত, লিমিটের বাইরে গিয়ে কিন্তু সে দিতে পারবে না। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এখন চলো আমরা টাইপ 2, হ্যাঁ, টাইপ 2তে হচ্ছে আমরা টাইপ 2, আর ওই দিকের হচ্ছে আগের লেকচারের কি ছিল সেটা কেস 2। তো কেস 2তে হচ্ছে আমরা কি আলোচনা করব, আমরা বল দিব হচ্ছে কোনাকুনি। ঠিক আছে, কীরকম বল দিচ্ছি আমরা দেখো। আমাদের এটা হচ্ছে বস্তু, এই বস্তুর ভর হচ্ছে 10 কেজি এবং বলটা দেওয়া হচ্ছে যে এরকম কোনাকুনি 30 ডিগ্রি কোণে 100 নিউটন বল দেওয়া হয়েছে। কত নিউটন বল, 100 নিউটন বল দেওয়া হয়েছে। মিউ এস মিউ কে এর মান যথারীতি আমাদের কাছে জানা আছে 0.4, মিউ কে এর মান জানা আছে কত, 0.3। ওকে, এখন কি করতে হবে, আমাদের বের করতে হবে, প্রশ্ন হচ্ছে কি বস্তুর ত্বরণ কত। খুবই সিম্পল প্রশ্ন, বস্তুর ত্বরণ কত। তাহলে বস্তুর ত্বরণ কত বের করতে হবে, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। বস্তুর ত্বরণ কত। তো ত্বরণ কত সেটা বের করার আগে দেখতে হবে যে আদৌ ত্বরণ আছে কিনা। ত্বরণ আছে কিনা টেস্ট করতে হলে আগে এই যে প্রতিক্রিয়া বল বের করে, এফ এস বের করে, তারপরে ত্বরণ আছে কিনা চেক করতে হবে। তার প্রথমে আমরা প্রতিক্রিয়া বল বের করি। দেখো তো নিচের দিকে কাজ করবে কত, এমজি, উপর দিকে কাজ করবে হচ্ছে প্রতিক্রিয়া বল আর। এই যে এফ, এটা সামনের দিকের উপাংশ কত থাকবে, এফ কজ 30 ডিগ্রি, উপরের দিকের উপাংশ হচ্ছে এফ সাইন 30 ডিগ্রি। এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করছি, তাই না? এখন উপরের দিকের বল ইকুয়াল টু কি নিচের দিকের বল, বস্তুকে সামনের দিকে টানা হচ্ছে, সুতরাং ঘর্ষণ বল কোন দিকে যাবে, পেছনে। ঠিক আছে, এখন আসো, যদি সামনের দিকে এফ কস থিটা, পেছন দিকে হচ্ছে ঘর্ষণ বল কাজ করতেছে। এখন আমরা দেখি যে ঘর্ষণ সর্বোচ্চ কতটুকু কাজ করতে পারে। তার আগে হচ্ছে উপরের দিকের বল ইকুয়াল টু কি নিচের দিকের বল, তার মানে লেখা যাবে আর প্লাস এফ সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু নিচের দিকে আছে কত, এমজি। তার মানে আর ইকুয়াল টু হয়ে গেল কি এমজি মাইনাস এফ সাইন 30 ডিগ্রি। এমজির মান কত আসবে, 98, মাইনাস এফ হচ্ছে কত, 100, সাইন 30 তাইলে 50। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 48, আর এর মান হচ্ছে 48। তাহলে মিউ এস ম্যাক্সিমাম এফ এস কতটুকু কাজ করবে, মিউ এস ইন্টু আর। মিউ এস এর মান দেওয়া আছে কত, আর এর মান হইল 48। তাহলে আমরা কত পাচ্ছি, সর্বোচ্চ ঘর্ষণ 0.4,
ইন্টু 48 কত পাইলাম 19.2 19.2 নিউটন ম্যাক্সিমাম ঘর্ষণ। বস্তুকে টানা হচ্ছে সামনের দিকে F cos 30 ডিগ্রি বলে, পেছন দিকে ঘর্ষণ বল কাজ করতেছে কতটুকু 19.2। তাহলে বস্তু গতিশীল হবে কিনা দেখি। F cos 30 ডিগ্রি ইকুয়াল টু কত 100 cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি ভ্যালু কত √3/2। তাহলে এইটা আসলো কত 86.6। সামনের দিকে বল কত 86.6, পেছন দিকে বল কত, এই যে বস্তুর সামনের দিকে কত 86.6, পেছনের দিকে বল কত 19.2। তাহলে জিতছে কে, সামনেরটা জিতছে, সুতরাং বস্তু সামনের দিকে গতিশীল হবে, তার মানে বস্তুর ত্বরণ আছে, তার মানে বস্তুর ত্বরণ আছে। বুঝলাম কিভাবে বস্তুর ত্বরণ আছে, কারণ প্রযুক্ত বলটা আমাদের ম্যাক্সিমাম ঘর্ষণ বলের চেয়ে কি হয়েছে বেশি হয়েছে। প্রযুক্ত ঘর্ষণ বলটা ও মাই গড প্রযুক্ত বলটা ম্যাক্সিমাম ঘর্ষণ বলের চেয়ে কি হয়েছে বড় হয়েছে। অর্থাৎ ঘর্ষণ চাইছিল বস্তুকে ধরে রাখতে, বাট রাখতে পারে নাই, কারণ তার সক্ষমতা কম, এটার টানটা বেশি ছিল, ফলে বস্তু সামনের দিকে গতিশীল হয়ে গেছে। তাহলে বস্তুর ত্বরণ আছে, শেষ। এখন এরপরে কি করতে হবে, সামেশন অফ F ইকুয়াল টু ma, সামেশন অফ F ইকুয়াল টু কত ma, তাই না? তাহলে সামেশন অফ F ইকুয়াল টু ma। আচ্ছা ভালো কথা, এর আগের লেকচারে মানে লেকচার 2তে হচ্ছে আপনারা একটু খেয়াল করবেন, ওখানে সামান্য ভুল থাকতে পারে, এই ভুলটা এখন কারেকশন হয়ে যাবে। দেখেন সামেশন অফ F ইকুয়াল টু ma, এখন সামেশন অফ F সামনের দিকে কত 86.6, পেছন দিকে কত Fs না, সামনের দিকের বল হচ্ছে F cos 30 ডিগ্রি, আর পেছনের দিকের বল কত Fs ম্যাক্সিমাম, Fs ম্যাক্সিমাম ইকুয়াল টু ma। তাহলে এখান থেকে F cos 30 ডিগ্রির মান পাইলাম 86.6 মাইনাস পেছন দিকে বল কত 19.2 ইকুয়াল টু m এর মান কত 10 ইন্টু a। এখান থেকে হচ্ছে আমরা ত্বরণ যদি বের করি 86.6 মাইনাস 19.2 ডিভাইডেড বাই 10, 6.74। কত আনসার 6.74। এর ভ্যালু আমরা পাইলাম 6.74 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওয়াও কি দারুণ না, 6.74 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ চলে আসছে, খুব খুশি চিল। বাট এটা হয় নাই, কারণ কি যখন বললাম যে বস্তুর ত্বরণ আছে বুঝলাম কিভাবে, সামনের দিকের বল বেশি ঘর্ষণ বলের তুলনায়, তার মানে বস্তুর ত্বরণ আছে। যেহেতু ত্বরণ আছে তার মানে বস্তু গতিশীল, আর গতিশীল হয়ে গেলে সেখানে আর স্থিতি ঘর্ষণ কাজ করে না, সেখানে কি কাজ করে গতি ঘর্ষণ কাজ করে। তার মানে এই যে ফর্মুলার মধ্যে আমাদের ভুল হয়েছে, সামেশন অফ F ইকুয়াল টু ma, সামনের দিকের বল হইল F cos 30 ডিগ্রি, পেছনের দিকের বল হইল Fk নট Fs, বুঝতে পারছো Fk। F cos 30 ডিগ্রি ভ্যালু আসবে 86.6 মাইনাস Fk এর ভ্যালু আসবে মিউ k ইন্টু r। তাহলে 86.6 মাইনাস মিউ k এর ভ্যালু কত দেওয়া আছে 0.3 ইন্টু r এর মান কত পাইছি আমরা 48 ইকুয়াল টু ma, m এর মান কত আবার 10, তাহলে 10a। এখান থেকে যখন আমরা আনসার বের করব 86.6 মাইনাস 0.3 ইন্টু 48 ডিভাইডেড বাই 10, আনসার পাবো আমরা 7.22। তাহলে ফাইনাল আনসার পাইলাম আমরা 7.22 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আনসার। বোঝা গেছে কিনা? খুবই সিলি মিস্টেক এটা, দেখো খুবই সিলি মিস্টেক। এখন আগের প্রশ্নে যেরকম বলছিলাম তোমাদের কনফিউশন, যে তাহলে এত কষ্ট করে আপনি এফএস কেন বাইর করলেন, অঙ্ক করার সময় ত্বরণ বের করার সময় তো এফএস ব্যবহার করেন নাই। এই যে বস্তু গতিশীল হবে কিনা ডিসিশন নেওয়ার জন্য আমরা এফএস বের করছি। যখন দেখছি যে বস্তু গতিশীল হয়ে গেছে তখন আমরা হেরে লাথি দিয়ে বাইর করে দিচ্ছি যে তোমার কোনো কাজ নাই, যেহেতু বস্তু গতিশীল হয়ে গেছে সুতরাং কোনটা ঘর্ষণ কাজ করবে, গতি ঘর্ষণ। এই যে গতি ঘর্ষণ, আনসার হচ্ছে 7.22 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেছে? ওকে, তারপরে আমরা চলে যাই নেক্সট টাইপে। একটা উলম্ব তলের ম্যাথ আছে, উলম্ব তলের ম্যাথটা আগে করাইছি। এই যে এরকম একটা আনুভূমিক দেয়াল মানে উলম্ব দেয়াল আছে, সেই দেয়ালের উপরে এই যে এরকম একটা বস্তু আছে যার ভর হচ্ছে 5 কেজি। এই বস্তুকে এই দিক থেকে চেপে ধরা হয়েছে
200 নিউটন বল দিয়ে চেপে ধরা হয়েছে। কত বল দিয়ে চেপে ধরা হয়েছে? 200 নিউটন বল দিয়ে চেপে ধরা হয়েছে। মিউ এস এর মান দেওয়া আছে 0.3 আর মিউ কে এর মান দেওয়া আছে 0.2। কোয়েশ্চন হচ্ছে বস্তুর ত্বরণ কত, বস্তুটি স্থির থাকবে কিনা এবং কার্যকর ঘর্ষণ বল কত। 1 নাম্বার, বস্তুটি স্থির থাকবে নাকি নিচে পড়ে যাবে, থাকবে কি না, এটা হচ্ছে প্রথম কোয়েশ্চন। 2 নম্বর কোয়েশ্চন হচ্ছে কার্যকর ঘর্ষণ বল কত। ওকে, তো এটা হচ্ছে পারার কথা যারা আগের লেকচারটা দেখছো, তাও আমি দেখাই দিচ্ছি। দেখো, বস্তুটি স্থির থাকবে কিনা, স্থির আছে কিনা সেটা ডিসাইড করা হয় কই থেকে? এই যে এখান থেকে না। যদি ত্বরণ না থাকে তার মানে স্থির, আর যদি ত্বরণ থাকে তার মানে অস্থির, স্থির নাই। তাহলে প্রথমে আমরা ম্যাক্সিমাম ঘর্ষণ বলটা বের করে ফেলি। তার আগে দেখি বস্তুর ওজন ডব্লিউ নিচের দিকে হচ্ছে কতটুকু, এম জি। এম জি এর মানটা আমরা বের করে ফেলি, 5 × 9.8, আরে 5 × 9.8, সেটা আনসার আসবে 49। নিচের দিকে আসলো কত, 49 নিউটন। এখন যেহেতু সামনের দিকে বল দেওয়া হচ্ছে, দেয়াল সামনের দিকে আবার সমপরিমাণ প্রতিক্রিয়া দিবে। দেয়াল কতটুকু প্রতিক্রিয়া দিবে, আর তাহলে ক্রিয়া বল 200 নিউটন, প্রতিক্রিয়া বল কত নিউটন, 200 নিউটন। তাহলে আর এর মান আমরা পেয়ে গেছি 200 নিউটন, আর এর মান হচ্ছে 200 নিউটন। তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? যেহেতু বস্তু নিচে পড়ার চেষ্টা করতেছে, ঘর্ষণ বল কাজ করবে হচ্ছে উপরের দিকে। সেটা কত, মিউ ইন্টু আর, মিউ এস ইন্টু আর। মিউ এস এর ভ্যালু কত, 0.3 ইন্টু আর এর মান কত। আচ্ছা, এটা আমি একটু নিচে লিখি। ঘর্ষণ বল উপরের দিকে কাজ করবে, সেটা হচ্ছে মিউ এস ইন্টু আর। মিউ এস এর মান দেওয়া আছে 0.3। এস কেন? কারণ বস্তুটা স্থির আছে কিনা সেটা আমরা যাচাই করতেছি। সর্বোচ্চ ঘর্ষণ বস্তু কতটুকু দিতে পারে সেটা আমরা বের করতেছি, এফ এস ম্যাক্স। মিউ এস ইন্টু আর এর মান কত, উপরের দিকে আর কত, সরি এই যে প্রতিক্রিয়া বল আর এর মান হচ্ছে 200। তাহলে 0.3 × 200, তাহলে আনসার আসবে 60। কত নিউটন? 60 নিউটন। তার মানে এফ এর ম্যাক্সিমাম বল হচ্ছে 60 নিউটন, আর এই বস্তুর উপরে কার্যকর বল হচ্ছে 49 নিউটন। তাহলে কে জিতবে? ঘর্ষণ জিতবে। তার মানে বস্তু গতিশীল হবে না, মানে বস্তু স্থির থাকবে। বস্তু স্থির থাকবে কিনা বলে জি, বস্তু স্থির থাকবে। কার্যকর ঘর্ষণ বল কত? নেচে নেচে তুমি আনসার দিয়ে আসবা 60 নিউটন, তাই না? নেচে নেচে আনসার দিয়ে আসবা না 60 নিউটন। এই যে কত কষ্ট করে বের করছো, আনসার কি হয়েছে? আনসার হয় নাই। বস্তু যেহেতু গতিশীল হয় নাই, তার মানে এখনো স্থিতিঘর্ষণের সীমানার ভিতরে আছে। স্থিতিঘর্ষণের সীমানা কত থেকে কত পর্যন্ত? 0 থেকে স্থিতিঘর্ষণের সীমানা হচ্ছে কত পর্যন্ত? 60 পর্যন্ত। 0 থেকে 60 পর্যন্ত। নট নেসেসারি সে সর্বোচ্চ পাওয়ারটা দেখাবে, এটা ম্যাক্সিমাম ভ্যালু, সেইটা দেখাবে না। যতটুকু না দেখাইলেই না হয়, বা যতটুকু দেখাইলে কাজ হয়ে যায় ততটুকু দেখাবে। এই যে কতটুকু দরকার দেখানো, 49 নিউটন নিচের দিকে টান দিছে, সে উপরের দিকে 49 দিবে, দিয়ে বস্তুকে স্থির রেখে দিবে। তাহলে ঘর্ষণ বল কত? 49 নিউটন। বুঝতে পারছো? ঘর্ষণ বল কত? 49 নিউটন, নট 60 নিউটন। সবাই এই জায়গায় ভুল করে এইগুলোতে। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এই টাইপের ঢাকা ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন আসে, খুব পপুলার ম্যাথ এটা। আসে বলতে আসছে অলরেডি। ওকে, তাহলে এটা গেল। এরপরে আমরা চলে যাই আমাদের নেক্সট টাইপে। নেক্সট টাইপটা হচ্ছে কি আমাদের আনত তল। ঠিক আছে, যেটা ছিল আমাদের কেস 3-তে। কেস 3-তে যেটা ছিল, কেস 1-এ হচ্ছে কিরকম ছিল? কেস 1-এ হচ্ছে যে এরকম ছিল, বস্তুকে সামনের দিকে বল দেওয়া হয়েছে। কেস 2-তে আমরা কি পড়ছিলাম? যে বস্তু এরকম আছে কিন্তু বল দেওয়া হয়েছে কোনাকুনি। কেস 3-তে পড়ছিলাম আমরা আনত তল, যেখানে বস্তুর উপরে উপরের দিকে ফোর্স দেওয়া হচ্ছে। কেস 4-এ আমরা পড়ছিলাম বস্তু এরকম আছে, বল দেওয়া হয়েছে যে এরকম কোনাকুনি, তাই না? এই 4টা কেসই ছিল। তো কেস 3-তে দেখো, টাইপ 3 আনত তল। আনত তলের একটা ম্যাথ আমরা করে ফেলি। আনত তল হচ্ছে এই যে এরকম একটা আনত তল আছে, অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। মিউ এস মিউ কে এর মান যথারীতি দেওয়া আছে। মিউ এস এর মান হচ্ছে 0.2 0.15 0.2 0.15। বস্তুর ভর হচ্ছে 10 কেজি। এই যে এখানে একটা বল আছে, মানে বস্তু আছে যেটার ভর হচ্ছে 10 কেজি। বস্তুকে সামনের দিকে টানা হচ্ছে 100 নিউটন বলে। প্রশ্ন হচ্ছে বস্তুর ত্বরণ কত? প্রশ্ন কি? ত্বরণ কত? তো যেহেতু এখানে ঘর্ষণ বল ইনভলভ আছে, যেহেতু মিউ দেওয়া আছে, ঘর্ষণ বল ইনভলভ আছে, তাহলে আগে আমরা ঘর্ষণ বল বের করার চেষ্টা করি। তার জন্য প্রথমে হচ্ছে এই বলগুলোকে ভাঙায় নিতে হবে। এমজি কাজ করতেছে খাড়া নিচের দিকে,
ফলে অবিলম্ব প্রতিক্রিয়া থাকবে উপরের দিকে। এমজির দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে এই যে এদিকে, সেটা এটা যদি থিটা হয় তাহলে এদিকের উপাংশ কত হয় এমজি কস থিটা, এদিকের উপাংশ হয় এমজি সাইন থিটা। সেটা আমরা গত লেকচারে খুব ভালোভাবে বুঝতে পারছি, তাই না? এখন আসো তাহলে আর এর মান কত পাচ্ছি আমরা? উপরের দিকের বল ইকুয়াল টু কি, নিচের দিকের বল না? তাহলে আর ইকুয়াল টু কত আসলো? এমজি কস থিটা। এমজি মানে কত? 98 কস 30 ডিগ্রি। তাহলে 98 কস 30 দিলে আনসার আসবে 84.87 নিউটন। এতটুকু হচ্ছে আর এর মান। তাহলে সর্বোচ্চ স্থিতিঘর্ষণ বল মিউএস ইন্টু আর, সেটার ভ্যালু আসবে 0.2 ইন্টু আর এর মান কত? 84.87। তো 84.87 ইন্টু 0.2, আনসার আসলো আমাদের ঘর্ষণ বল 16.974। 16.974। এতটুকু হচ্ছে কি সর্বোচ্চ ঘর্ষণ বলের মান। সর্বোচ্চ ঘর্ষণ বল কত? 16.974 নিউটন। এখন বস্তু গতিশীল হবে কিনা, এখন অনেকে হচ্ছে এটা দেখে ডিসিশন দিয়ে দিবা যে ঘর্ষণ বল যেহেতু 16 আর সামনের দিকে প্রযুক্ত বল 100, সুতরাং বস্তু গতিশীল হবে। এটা দেখে ডিসিশন দেওয়া যাবে না। এই ক্ষেত্রে ডিসিশন দেওয়ার জন্য আমার পেছনের দিকের মোট বল ইকুয়াল টু সামনের দিকের বল কত সেটা হিসাব করতে হবে। তাহলে এমজি সাইন থিটা কত আছে? এমজি সাইন থিটা মানে কত? এমজির মান হচ্ছে 10, তাইলে 98 সাইন 30 ডিগ্রি, তার মানে 49। আর ঘর্ষণ বল কত পাইলাম? এফ এস এর ম্যাক্সিমাম ভ্যালু পাইছি আমরা 16.97। তাহলে পেছন দিকে টোটাল কত আসলো? আমি যদি এটাকে 20ও ধরি, 20 আর 50, 50 আর 20, পেছন দিকে হইলো 70, সামনের দিকে 100। বোঝা গেল? তাহলে কে জিতবে? সামনেরটা জিতবে, ফলে বস্তু সামনের দিকে যাবে। শুধু এটা দেখে ডিসিশন দেওয়া যাবে না, পেছন দিকে টোটালটা তার সাথে তো কম্পেয়ার হবে সামনের দিকেরটা। তাহলে যেহেতু পেছন দিকে টোটাল বল, পেছন দিকে টোটাল বল, আবার বলতেছি আগের কেসগুলোতে হচ্ছে এটা কাউন্ট করি না আমরা, শুধু এফএস দেখে ডিসিশন নিয়েছিলাম। বাট টোটাল বল এই ক্ষেত্রে এরকম একটা বল আছে এক্সট্রা, আনত তল থাকার কারণে এমজি সাইন থিটাটা আছে। পেছনের দিকের মোট বল হচ্ছে কত? মোটামুটি 70-এর মতো। সামনের দিকের বল হচ্ছে 100, সুতরাং বস্তু গতিশীল হবে। বুঝাইতে পারলাম কিনা? বস্তুটি কি হবে? গতিশীল হবে। বস্তুটি যেহেতু গতিশীল হবে সুতরাং তার ত্বরণ থাকবে। ত্বরণ যদি থাকে তাহলে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। এফ কত? উপরের দিকে এফ মাইনাস পেছন দিকে হচ্ছে ঘর্ষণ বল এফ মাইনাস ঘর্ষণ বল একটা হইলো পেছন দিকে, আর একটা এমজি সাইন থিটাও কি পেছন দিকে, এমজি সাইন থিটা ইকুয়াল টু কি পাইলা? এম এ। ঠিক আছে, এফটা সামনের দিকে, এই ঘর্ষণ বল পেছন দিকে, এমজি সাইন থিটা পেছন দিকে, এই কারণে মাইনাস ইকুয়াল টু এম এ। এখান থেকে তুমি এ এর মান বের করে পরীক্ষা দিয়ে আসবে এবং ভুল হয়ে যাবে। কারণ কি বলতো? যেহেতু বস্তু গতিশীল হয়ে গেছে সুতরাং আর কি স্থিতিঘর্ষণের কাজ আছে? আমরা হেরে লাথি দিয়ে বাইর করে দিই না? স্থিতিঘর্ষণের কি কাজ আছে বস্তু গতিশীল হয়ে গেলে? স্থিতিঘর্ষণের কোনো কাজ নাই, এখানে স্থিতিঘর্ষণটা বসানো যাবে না ভাইয়া, এখানে কি বসাইতে হবে? গতিঘর্ষণ। তাহলে এফ এর ভ্যালু কত? 100। এটা 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 ভুল করবা না, এটা আমারও মানে অনেক ভুল হয়ে যায়। ইনফ্যাক্ট এখনো আমার মানে মাঝে মাঝে এটাতে প্যাচ লেগে যায়, মানে খেয়াল থাকে না। যেমন ধরো পরীক্ষার হলে যখন প্রশ্ন আসবে তুমি দেখবে আরে এটা তো আমি পড়ছি, দেখে তুমি আনসার করা শুরু করবা, এফ এর জায়গায় এফ এস বসাই দিয়ে চলে আসবে এফ কে এর জায়গায়, মানে তোমার খেয়াল থাকবে না যে এখানে এফ কে বসবে। বুঝতে পারছো তো? খুব কেয়ারফুলি এটা হ্যান্ডেল করি। তাহলে 100 হইলো সামনের দিকে, পেছন দিকে হইলো এফ কে। এফ কে এর মান কত? মিউ কে ইন্টু আর মাইনাস এমজি সাইন থিটা, মানে 10 ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু এম এর মান হইলো 10। এখান থেকে পাইলা এ। তাহলে এখান থেকে পাবো 100 মাইনাস মিউ কে এর ভ্যালু কত? 0.15। 0.15 ইন্টু আর এর ভ্যালু কত? আর কোথায়? আর এর ভ্যালু হলো 84.87। 84.87 মাইনাস এখান থেকে পাবো সাইন 30 ডিগ্রি, তার মানে 5 ইকুয়াল টু 10 ইন্টু এ। তাহলে 100 মাইনাস 0.15 ইন্টু 84.87 মাইনাস 5, আনসার আসতেছে এটা ডিভাইডেড বাই 10, 8.23। আনসার আসবে কত? 8.23 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছো ভাইয়া? ওকে, একটা ম্যাথ করাই দিই। সেটা হচ্ছে দেখো, এটা কেজের ভিতরে নাই, বাট তুমি যদি কেজ 2টা ভালো করে বুঝো তাহলে এটা বোঝার কথা। এখানে হচ্ছে একটা বস্তু আছে, যে বস্তুর ভর হচ্ছে 10 কেজি এবং বস্তুকে এই বরাবর ভিতরের দিকে বল দেওয়া হয়েছে 100 নিউটন। ভিতরের দিকে কতটুকু বল দেওয়া হয়েছে? 100 নিউটন। এই যে অ্যাঙ্গেলটা হইলো 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোণে ভিতরের দিকে 100 নিউটন বল দেওয়া হয়েছে। মনে করেন যে মিউ এস এর মান দেওয়া আছে 0.1,
আর মিউ কে এর মান দেওয়া আছে 0.01। প্রশ্ন হচ্ছে বস্তুর ত্বরণ কত। আসলে এটা হোমওয়ার্ক দিব, আপনারা নিজেরা করবেন, বাট আমি করে দিই। বস্তুর ত্বরণ কত, ঠিক আছে। এখন বলেন এটার জন্য কি করা যায়। আমরা একটু হচ্ছে বলটল খুঁজে বের করি কোথায় কি আছে। দেখেন, এটা হচ্ছে আমাদের বস্তু। এই বস্তুর উপরে ভিতরের দিকে কাজ করতেছে এফ বল। কত কোণে? এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটার সাথে এটা সমান্তরাল না? এটাকে আমি মনে মনে এই যে এখানে চিন্তা করি, তাহলে এটা যদি থিটা হয় এটাও থিটা, এটা যদি থিটা হয় তাহলে এই পাশে থিটা। এই যে দেখেন, এটা হচ্ছে উপরের ড্যাশ লাইন, এই যে উপরের ড্যাশ লাইন, আর এটা হচ্ছে নিচের সলিড লাইন। এই যে এফ আছে, এটাকে যদি আমি টেনে এই যে এরকম লম্বা করে দিই, তাহলে এই অ্যাঙ্গেল থিটা যদি হয়, এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও কি থিটা না? অনুরূপ কোণ, সমান্তরাল রেখা, এই যে সমান্তরাল রেখা, এই দুইটা সমান্তরাল রেখা, এটা তাদের কমন ছেদক, এই অ্যাঙ্গেলটা থিটা, অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এটাও কি থিটা। তাহলে আমি যদি বলটাকে এখানে নিচে নিয়ে আসি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা সেটা কত হবে? থিটা হবে। তার মানে এই যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে কত? থিটা। তাহলে এফ পাইলাম নিচের দিকে। এখন পৃথিবী তো তারে টান দিবে এমজি বলে নিচের দিকে, এদিকে কত আসলো? এফ। ফলে উপরের দিকে উলম্ব প্রতিক্রিয়া তো আছেই। এখন এটার দুইটা উপাংশ পাওয়া যাবে না এই এফ এর? একটা হইলো কি, যেদিকে থিটা সেদিকে কজ হয়, এদিকে এফ কজ থিটা, নিচের দিকে আসলো এফ সাইন থিটা। তার মানে বস্তুর উপর বল সামনের দিকে, ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? পেছনের দিকে। তাহলে আর ইকুয়াল টু কি? উপরের দিকের বল ইকুয়াল টু নিচের দিকের বল না? গতকাল অনেক ভালো করে বুঝাইছি, উপরের দিকের বল ইকুয়াল টু নিচের দিকের বল। তাহলে আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? mg প্লাস এফ সাইন থিটা। উপরের দিকের বল ইকুয়াল টু নিচের দিকের বল। mgর মানগুলো এখন বসাই দিই। 10 × 9.8 98 প্লাস এফ সাইন থিটা। এফ কোথায়? এফ 100। সাইন থিটার মান কত দেওয়া আছে? 30 ডিগ্রি। তার মানে 50 148 নাকি 58? তাহলে কত আসলো? 98 148। তাহলে এত নিউটন হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। তাই প্রতিক্রিয়া বল যদি এত হয়, তাহলে ম্যাক্সিমাম ঘর্ষণ বল কত? ম্যাক্সিমাম স্থিতি ঘর্ষণ বল হচ্ছে মিউ ইন্টু আর। মিউ এস এর মান কত? 0.1 ইন্টু আর এর মান কত? 148। তার মানে আনসার আসলো কত? 14.8 নিউটন। এতটুকু হচ্ছে ম্যাক্সিমাম ঘর্ষণ বল কত? 14.8 নিউটন। তাহলে এফ এর ম্যাক্সিমাম মান পাইছি আমরা 14.8 নিউটন। নট ঘর্ষণ বল, ম্যাক্সিমাম 14.8 নিউটন। এবং বস্তুকে সামনের দিকে টানা হচ্ছে কত বল দিয়া? এফ কজ থিটা। এফ কজ থিটা। এফ কজ থিটার মান কত হয়? এফ এর মান হইলো আমাদের কত? 100। এফ এর মান হইলো 100 কজ কত ডিগ্রি? থিটার মান, থিটা কত? 30 না? 50√3, সেটা হচ্ছে 86। আচ্ছা, এতটুকু পর্যন্ত তো বোঝা গেছে না? পেছন দিকে কত বল কাজ করতেছে? 14.8। সামনের দিকে কত বল কাজ করতেছে? এফ কস থিটা। এইটা আর এটা, এই দুইটা তো মারামারি করে নাই হয়ে গেছে, এটাকে ভেঙে ফেলছি, তাহলে এটাও নাই, শুধু এটা আর এটা, সামনের দিকেরটা মাইনাস পেছনের দিকেরটা। তাহলে সামেশন অফ এফ ইকুয়াল টু হচ্ছে এম এ। তাহলে সামেশন অফ এফ সামনের দিকে আছে কত? এফ কস থিটা। পেছনের দিকে আছে কত? ফ্রিকশন ফোর্স এফ ম্যাক্সিমাম ফ্রিকশন ইকুয়াল টু হচ্ছে কত? এম এ। এখন বস্তুটা গতিশীল হয়ে গেছে না? গতিশীল যদি হয়ে যায়, এখন আমরা কি বুঝলাম? যে পেছনের দিকে ঘর্ষণ ছিল 14.8 নিউটন, আর সামনের দিকে বল কত ছিল? সামনের দিকে বল ছিল এফ কজ থিটা। এখন বস্তুটা যেহেতু গতিশীল, তাহলে তার উপরে কি কাইনেটিক ফোর্স কাজ করবে না? মানে গতিঘর্ষণ কাজ করবে না? দেখো কি বললাম, যে আমরা ফার্স্টে এফ এস থেকে ডিসিশন নিলাম যে বস্তু গতিশীল হবে নাকি স্থির থাকবে সেটা। তো এফ এস যেটা ম্যাক্সিমাম, সেটা পাইলাম 14.8, এবং সামনের দিকের বলটা তার চেয়ে অনেক বেশি। সুতরাং আমরা বুঝে গেলাম যে বস্তু সামনের দিকে গতিশীল হয়ে গেছে। যেহেতু গতিশীল হয়ে গেছে, সুতরাং এখন গতিঘর্ষণ কাজ করবে। যেহেতু গতিশীল হয়ে গেছে, সুতরাং এখন কি কাজ করবে? গতিঘর্ষণ কাজ করবে, নট স্থিতিঘর্ষণ। গতিঘর্ষণ কাজ করবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারবো এখন এফ কে কাইনেটিক ফোর্স, কাইনেটিক ফ্রিকশন। এফ কস থিটার ভ্যালু কত? এফ এর মান হলো কত? 100 কজ 30 ডিগ্রি মাইনাস মিউ কে ইন্টু আর ইকুয়াল টু হয়ে গেল কত? এম এ। তাহলে কজ 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তার মানে হলো 50√3 মাইনাস মিউ কে এর ভ্যালু দেওয়া আছে 0.01 ইন্টু আর এর মান কত পাইছি আমরা? আর এর মান 148 ইকুয়াল টু এম এর মান কত পাইছি আমরা? এম কত হচ্ছে 10 কেজি ইন্টু এ। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, 50√3 ইকুয়াল টু কত আসছে? এইটা মাইনাস
0.01 ইন্টু 148, আনসার আসলো, এর ভ্যালু আসবে 8.51, এর ভ্যালু আসবে 8.51 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু প্লাস আসছে, প্লাস কোন দিকে ধরছিলাম, এফ কস থিটা সামনের, এই যে এটা প্লাস না, তার মানে সামনের দিকে বস্তুর ত্বরণ কত হবে, 8.51 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেছে? তাহলে আমি কি বললাম, যে একটু খেয়াল করো, আমি প্রসেস কি বলছি। প্রথমে এফ এস এর ম্যাক্সিমাম মান বের করতে হবে, সর্বোচ্চ স্থিতিকর্ষণ কত, সেখান থেকে ডিসাইড করতে হবে যে আমার বস্তু গতিশীল হবে কি না। যদি স্থির থাকে, গতিশীল না হয়, কখন গতিশীল হবে না, যখন এফ এস এর মান অ্যাপ্লাইড ফোর্সের চেয়ে বেশি হয়ে যাবে, সমান অথবা বেশি যখন হয়ে যাবে, তখন বস্তু গতিশীল হবে না। তখন ঘর্ষণ কতটুকু কাজ করবে সেটা অ্যাডজাস্টেবল, অ্যাপ্লাইড ফোর্স যতটুকু, ঘর্ষণ বল ততটুকু। বোঝা গেল? 2 নম্বর কথা, যদি বস্তু গতিশীল হয়ে যায় তখন কোন ঘর্ষণ কাজ করবে, গতি ঘর্ষণ, নট স্থিতি ঘর্ষণ। এখানে যদি তুমি এফ এস বসায় অঙ্ক করে ফেলো তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। যেহেতু বস্তু গতিশীল হয়ে গেছে, সুতরাং আর স্থিতি ঘর্ষণের কোনো কাজ নাই। কোনটা কাজে আসবে? গতি ঘর্ষণ। ওকে, বুঝতে পারছো? তাহলে সব টাইপের মোটামুটি সবগুলা শেষ। এখন আমি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিই, তোমরা বুঝে বুঝে সুন্দর করে এটা সলভ করবা। সবগুলা পড়ানো হয়ে গেছে, তোমাদের বেসিক টেসিক সব ক্লিয়ার হয়ে গেছে না? এখন একটা ম্যাথ দেই, এটা তোমরা নিজেরা করবা। এইটা একটা আনত তল, এটা একটা আনত তল, এখানের উপরে একটা বস্তু আছে যার ভর 5 কেজি। এই যে অ্যাঙ্গেল সেটা দেওয়া আছে 30 ডিগ্রি, আর এই বস্তুর উপরে 20 ডিগ্রি কোণে 100 নিউটন বল কাজ করতেছে। কত নিউটন? 100 নিউটন বল। কত ডিগ্রি কোণে? 20 ডিগ্রি কোণে। এটা কেজ 4 এর কথা বলতেছি আমি, কেজ 4। তো তোমরা কেজ 4টা আগে দেখে নিবা লেকচার 2 থেকে, তারপরে এটা করবা। তো এখানে মিউ এস এর ভ্যালু দেওয়া আছে 0.2 ধরে নাও, মিউ কে এর ভ্যালু দেওয়া আছে 0.18, এই ভ্যালুগুলো দেওয়া আছে। এবং আর কি দেওয়া আছে? আর কিছু দেওয়া নাই। প্রশ্ন হচ্ছে বস্তুর ত্বরণ কত, ত্বরণ কত, ঘর্ষণ বল কত, ঘর্ষণ বল কত। বুঝতে পারছো? তাহলে এটা তোমরা নিজেরা সলভ করো, সলভ করে আমাকে দেখাইতে পারো। আমাকে দেখানোর জন্য আমার ফেসবুক গ্রুপে তুমি এই ছবি তুলে পোস্ট করে দিও, তাহলে আমি দেখে নিব যে তোমার এটা সঠিক আছে কিনা। ওকে, তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।